আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব, চোখের কাজল করিব গো তোমারে, চোখের কাজল করিব। তোমার মাঝে আমি স্বর্গ দেখি, ভালোবাসায় বাঁধিব, তোমার সুখী যে আমার সুখ, তোমার সুখী যে আমার সুখ। আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বাঁধিয়া রাখিব, চোখেরও কাজল মাখিব গো তোমারে, চোখেরও কাজল করিব। ভাই, কবিতার সুর কবিতা মনে নেই? ও তাহলে আমি যা বলছি আমার সাথে তাল মিলিয়ে মিলা। হ্যাঁ, শুরু করো। অতঃপর সায়ন গুনগুন করে ছড়া বলতে লাগলো। দোল দোল দোলনে রাঙা মাথায় চিরনে, আজরাইল আসবে এখনই, আসমকে নিয়ে যাবে শঙ্খ নিয়ে। আজ ৩রা নভেম্বর। সকাল থেকে বিয়েবাড়ি আরো জমে উঠেছে। আত্মীয়দের ভিড়ে গমগম করছে পুরো বাড়ি। নানান কথা, নানান উক্তি যুক্তি সহ নতুন বর বউদের নিয়ে রীতিমতো চলছে একের পর এক নিয়ম। এক একটা নিয়ম পালন করতে কখনো হেসে গড়াগড়ি খাচ্ছে বাড়ির ছেলেমেয়েরা, আবার কখনো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলছে। অযৌক্তিক রীতির বাহার দেখে বাড়ির ছেলেগুলো আগে জানিয়ে দিয়েছে তারা এসবের ধারে কাছেও নেই। এসবে যেন টানাটানি না করে তাদের। কিন্তু বয়োজ্যেষ্ঠদের মানলে তো। সরাসরি জানিয়েছেন নিয়ম না মানলে বাসর রাতে বউ পাবে না, পেলেও সকালে। কথাটা শুনে অবশ্য সায়ন আর রুবাব তর্কাতর্কি করেছে, কিন্তু শুদ্ধ শুধু তাদের কথা শুনে গেছে। এই ব্যাপারে নাকি তার কিচ্ছু বলারও নেই, কারণ তার ভাষ্যমতে তার ভাইরা আস্ত পাগল, নয়তোবা কেউ এসব নিয়েও তর্ক করে। বোকারা তর্কে জড়ায়। সেদে সেদে বোকা হওয়ার কোনো মানে হয়? অন্যের কথা বাদই থাকুক, তার কথাই না হয় ধরা যাক। এই তো, সে যেমন গত রাতেও দ্বিতীয় দফা বাসর সেরেছে। কেউ তা ধরতে পেরেছে? পারেনি তো। গত রাতে বাসর সেরে আজকের দিন পেরিয়ে আরেক রাতের অপেক্ষায় আছে। শুধু পারছে না দিনটাকে হাতে ঠেলে পার করতে। মানে বিয়ের আগে বাসর করে আবার বাসরের অপেক্ষা, ভাবা যায়? না ভাবারই কথা। এসব ভাবতে গেলে মাথায় ক্রিমিনালি বুদ্ধি থাকা লাগে, রোমান্টিক হওয়া লাগে, ইচ্ছে থাকা লাগে। যদিও গত রাতে তেমন প্ল্যান না থাকলেও হয়ে গেছে। এজন্য অবশ্য শীতল দায়ী। সে কেন গেল তার কাছে? সে কি ডেকেছিল? মোটেও না। গেল তো গেল, কাছে টানলে সে অনুষ্ঠানের অজুহাত দেখাচ্ছিল কেন? অজুহাত শুনেই তো তার মনের কৌতূহল বেড়েছিল। মন মরিয়া হয়ে জানার জন্য উঠে পড়ে লেগেছিল যে অনুষ্ঠানের আগে কিছু মিছু হলে কি হয়, কি হবে, মূলত কি হয় জানার জন্যই রাতটাকে পরীক্ষা স্বরূপ ব্যবহার করেছে। আর এর ফলাফল কিন্তু এসেছে লিটল মার্কস, ফিলিংস অসাম। বিয়ে হয়েছে, বউ তার, হাতের ইচ্ছেও তার, বাকি সব বান্ডে চলে ভেসে যাক। সকালের নাস্তা সেরে গায়ে হলুদের ডালা সাজাতে বসেছে একদল যুবক যুবতী। সাজানো হচ্ছে নানান রকম ফল, মিষ্টি, জামা কাপড় থেকে শুরু করে আরো নানান প্রসাধনী। এগুলো নাকি যাবে অর্কের বাসায়। বোনের শ্বশুরবাড়ি বলে কথা, কোনো কিছুর কমতি রাখেনি সায়ন শুদ্ধ। বরং এসব জিনিস তারা নিজেরা গিয়ে ঘুরে বেরিয়ে বেস্ট জিনিসগুলোই কিনেছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে সারাফাত চৌধুরী অর্কের মা বাবা পুনরায় আলোচনাও করেছেন। আজ মূলত সায়ন, স্বর্ণ, শুদ্ধ, শীতল, রুবাব ঐশ্বর্যর গায়ে হলুদের কথা থাকলেও হঠাৎ অর্ক শখের বিয়েও ঠিক হয়। সেই হিসেবে তাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান। স্বর্ণ ও শখ বাড়ির মেয়ে বিদায় অনুষ্ঠানটা বাড়িতেই হবে, এবং আলাদা আলাদা জোড়া মিলিয়ে একসাথে বসেই তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হবে। 3টে কাপল জোড়া থাকলেও শখ একা হয়ে যাচ্ছে এবং ব্যাপারটা পছন্দ হচ্ছে না কারোই। তাই তো আলোচনায় বসে ঠিক করা হয়েছে অর্কের গায়ে হলুদ চৌধুরী নিবাসেই হবে, শখের সাথে, শখের পাশে বসে। এ কথায় অর্কের মা বাবা সম্মতি দিলে বাগানে ঠিক 4টে পদ্মফুল আকৃতির হলুদের স্টেজ করা হয়। পদ্মফুলের মাঝে বসবে বর্ব, ভীষণ সুন্দর করে সাজানো। যার যার স্টেজে জুটির নামও লেখা হয়েছে। পরপর স্টেজ বিদায় সিরিয়াল অনুযায়ী একে গিয়ে হলুদ ছোঁয়াতে পারবে। একে তো 4টে বিয়ে একসাথে, এবং এক একটা জিনিস ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে। এটাই সকলের নজরে পড়ছে। মুগ্ধ হচ্ছে সবাই, কেউ বা হিংসায় জ্বলে যাচ্ছে।
সকাল থেকে ডালা সাজিয়ে দুপুরের পর কাজ শেষ হয়। বাকিরা দুপুরে খেয়ে অন্য কাজ করতে করতে বিকেল হয়। এদিকে নতুন চার বধূকে সাজানোর হুলস্থুল পড়ে গেছে। কারণ আত্মীয়রা যখন থেকে শুনেছে নতুন বউরা পার্লারে সাজবে না, তখন থেকে সকলে অবাক। গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, এত রাজকীয়ভাবে অনুষ্ঠান, অথচ নতুন বউরা নাকি সাজবে না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নতুন বর বউরা সাজবে না, অথচ বাকিরা সেজে ঘুরে বেড়াবে। মানে যার বিয়ে তার কথা নেই, পাড়াপড়শির ঘুম নেই। সম্পর্কে ভাবি বোন খালা যখন এসব নিয়ে যুক্তিতর্ক করছিল, তখনই হঠাৎ একজন বলল। কথাটা শুনে সকলেই নিশ্চুপ। শুধু তখন ফোনে কথা বলতে বলতেই কোনোদিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার কথা বলার ভঙ্গি, হাঁটা, অ্যাটিটিউড লেভেল দেখে কারো মনে কিছু ঘটে গেলেও সকলেই চুপ। কারণ ছেলেটা বিবাহিত এবং তার বউ যদি জানে তাহলে হুলস্থুল বাঁধিয়ে ফেলবে। শুদ্ধ যাওয়া মাত্রই একদল গিয়ে ধরলো সীতারাকে। অনুমতি চাইলো বউ সাজানোর, কিন্তু শুধু না, তিন যাই কড়াভাবে বারণ করলেন। বাড়ির ছেলে যখন চাচ্ছে না তখন এসব হবে না। সাজ মানেই ভারী মেকআপ না, সাজের ধরন থাকে। মুখ ভর্তি মেকআপ করালেই সাজ বলে না। কড়া জবাব পেয়ে কেউ আর কিচ্ছু বলার সাহস করলো না। তবে সেখানে থাকলো না কেউ আর, না কোনো কিছুতেই হাত দিল। এতে অবশ্য কাজকর্ম পড়ে রইল না, কারণ প্রতিটা কাজের জন্যই লোক নিয়োগ রয়েছে, তাই কেউ আর পীড়াপিড়িতে করলো না। তবে এইসব নিয়ে ড্রয়িং রুমে যখন নানান কথা হচ্ছিল, তখন ঐশ্বর্য ওখান থেকে সরে গেছে। অশ্রুসিদ্ধ ঝাপসা চোখে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে শুয়ে পড়েছে, নীরবে কাঁদছে। কান্নার শব্দ যেন বাইরে না যায়, তাই মুখটা চেপে ধরেছে। সে সবার কথা শুনে বুঝে ফেলেছে শীতলরা তার জন্যই সাজছে না। তবে তারা এই কথাটা তাকে কেউ জানায়নি। তারা শুধু ওর জন্য বিশেষ দিনেও সাজবে না, এটা মানতে পারছে না সে। খুব খারাপ লাগছে নিজের কাছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই অনুষ্ঠানে যদি তারা যুক্ত না হতো তাহলে সবাই সাজতো, মজাও করতো। তাছাড়া বিয়ের সাজ নিয়ে প্রতিটা মেয়েরই আলাদা স্বপ্ন থাকে, কিছু ইচ্ছে থাকে। শীতল খুব চঞ্চল, ভারী সাজ সাজে না, তবে সে সাজতে পছন্দ করে। সেই পিচ্চি মেয়েটা তার জন্য নাকি সাজবে না, এটা কোনো কথা? অবশ্য সাজগোজ নিয়ে তার মধ্যে হেলদোল দেখা যায়নি। সবাই যখন সাজানো নিয়ে কথা বলছিল, শীতল তখন খেতে ব্যস্ত। হয়তো সে কষ্ট পাবে বিধায় তাকে বুঝতে দিচ্ছে না কেউই। এসব নানান কথা ভাবতে ভাবতেই কান্নার জোর বাড়ল। তার জীবনেও আজ বিশেষ দিন, বিশেষ ক্ষণ, অথচ পাশে কেউ নেই। সায়ন শুদ্ধকে জামাই আদর করার জন্য তো শাহাদাত চৌধুরী আছেন, অর্কের জন্য আছেন শারাফাত চৌধুরী, কিন্তু তার সঙ্গে জুড়ের রুবা বিশ্ববের কিচ্ছুই পাবে না। তার ভাগ্যটাই খারাপ, নিজেরও বাবা নেই, সহধর্মিনীও এতিম। শুধু যে এতিম তাও না, মুখ পোড়া ঝলসানো চেহারার একটা মেয়ে। ঐশ্বর্য কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো রুমে কেউ উপস্থিত আছে। কৌশলে চোখ মুখ মুছে পেছনে ঘুরতেই দেখে শখ, স্বর্ণ আর শীতল দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। পরনে হলুদ সুতি শাড়ি। সকাল থেকে তাদের শাড়ি পরিয়ে রেখেছে সিরাত। নতুন বউ বলে কথা, বউরা নতুন শাড়ি না পরলে নাকি বিয়ে বাড়ি জমে না। মা চাচি আর পণ্ডিত আত্মীয়দের মুখের উপর কিছু বলতেও পারে না, তাই তো চারজন হলুদ শাড়ি পরেই ঘুরছে। তারা কেউই শাড়িতে অভ্যস্ত না, তা দেখে সামলেই হাঁটছে ধীরে সুস্থে। এ নিয়ে সায়নার রুবাব একচোট খেপিয়েছে, তার নাকি কচ্ছপ। বিয়ের ড্রেস কোড কচ্ছপের মতো হলে নাকি ভালো হবে। আজকে সকাল থেকে তিন বোন ঐশ্বর্যের সঙ্গে সঙ্গেই থাকছে, এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। কেননা তারা ঐশ্বর্যের ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। সে এডুকেটেড স্টাইলিশ একটা মেয়ে, অথচ তার বিয়ের আয়োজনে তাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। কেউ যদি তার দিকে কিছুক্ষণ তাকায়, সে পালাতে চায়। কথার ধারালো তীর ঘায়ল করার আগে ওড়না দিয়ে টানে মুখে। রুমের মধ্যে তাদেরকে দেখে ঐশ্বর্য উঠে বসে, জোরপূর্বক হেসে বলে। এসো বসো। শখ তার পাশেই বসে, স্বভাব সুলভ মিষ্টি হেসে বলে। কাঁদছো কেন ভাবি? খারাপ লাগছে? ভাইয়াকে ডাকবো? না, ওই আসলে মাথা ব্যথা করছে। মাথা টিপে দিই, শুয়ে পড়ো তো দেখি। না ঠিক আছে, সেরে যাবে। মলিন হেসে কথাটা বলে ঐশ্বর্য। স্বর্ণা বরাবরই স্পষ্টভাষী, মনে যা আসে মুখের উপরেই সেটা চটাস করে বলে দেয়। কেন যেন কথা চাপিয়ে রাখতে পারে না সে। এই যে এখন যেমন ঐশ্বর্যের কান্নাও পছন্দ হলো না। কেন কাঁদবে? যার রুবাবের মতো ভালোবাসার একজন মানুষ আছে, যে মানুষটা তার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, কেঁদে তাকে হার্ট করা বোকামো নয় কি? মেয়ে হয়েছে বলে কি যখন তখন কাঁদতে হবে? চোখের পানি এত সস্তা?
সে যদি শক্ত না হয় তাহলে সমাজের মানুষ তাকে আরো ভেঙে দিবে। মোদ্দা কথা, লড়াই করে শেষ অবধি ঠুকরো কারণে ভেঙে পড়া মেয়েদেরকে একদমই পছন্দ করে না সে। সে যদি এমন করতে থাকে, রুবাব তো কষ্ট পাচ্ছেই, সে সঙ্গে শুদ্ধরও খারাপ লাগবে। অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না, হয়ে যখন গেছে তখন মানিয়ে নিতে হবে। আর জীবনের চড়াই উতরাই তো পার করার নামই জীবন। মনে মনে এসব কথা গুছিয়ে নিলেও রুট কিছু বলল না, তবে একেবারে চুপ থাকতেও পারল না। সে কিছুক্ষণ ঐশ্বর্যের দিকে তাকিয়ে রইল। মুখটা আগের মতো নেই, তবে মুখে দাগও নেই। চোয়াল থেকে শুরু করে গলার নিচ থেকে খসখসে চামড়া, পোড়া ঝলসানোর ছাপ। তাকে এভাবে তাকাতে দেখে ঐশ্বর্য কথার মাঝখানে থেমে গেল। বুঝলো স্বর্ণের তাকানোর মানে। মাথা নিচু করতে ঝরঝর করে অশ্রু জড়িয়ে গেল। শখ শীতল তাকে কাঁদতে দেখে অসহায় দৃষ্টি ছুড়ে দেয় স্বর্ণের দিকে। স্বর্ণ গলল না, তবে শান্ত শীতল স্বরে বলল, তুমি একদম ঠিক ধরেছ। আমরা তোমার জন্যই সাচ্ছি না। এই যে সাচ্ছি না, এতে আমাদের মন খারাপ লাগার কাজ করছে না। কেন করছে না জানো? কারণ রুবাব ভাইকে ফুফাতো ভাই ভেবে আমরা কখনো আলাদা করতে পারিনি। আর তুমি হলে আমাদের ভাইয়ের জান। ভাই আর ভাইয়ের জানের জন্য এইটুকু করাই যায়। ঐশ্বর্য মাথা নিচু করেই নিল। স্বর্ণ পুনরায় বলল, বিয়ের সাজ শখের অংশ, সাজতেই হবে এমন কোনো কথা নেই। এমন না যে না সাজলে চরম ক্ষতি হবে। সাজ ছাড়াও বিয়ে হয়, আর সাজবো না এই কথাটা কেন নেগেটিভ ভাবে ধরছো? বিয়েটা পবিত্র বন্ধন, পবিত্র কাজ অজু করে আরম্ভ করতে হয়। আমার মা চাচিদের আমি এটাই দেখি। ভারী মেকআপ আর চাকচিক্যর ভিড়ে শো আপ করার মধ্যে কি পবিত্রতা থাকে? যাও মুখ ধুয়ে এসো, আমরাই রেডি হব। শীতল, এইদিকে আর সকাপু, তোমাকে আগে শাড়ি পরাবো। আমিও দেখি মেকআপ ছাড়া সাজ হয় কিনা, আমাদের বউ লাগে কিনা। কথাটা বলে স্বর্ণ উঠে দাঁড়ায়। আধ ভেজা চুল খোপা করে নিজে দায়িত্ব নেয় বাকিদের তৈরি করার। শীতল তখন শখকে পচাতে লাগে। ছোট বোনের পচানো শুনে শখ বোকা তো দূর, লজ্জায় লাল হয়ে উঠল। অতঃপর চারজন মিলেমিশে নিজেরাই তৈরি হলো। মুখে বাড়তি প্রসাধনী বলতে ফেস পাউডার, চোখে গাঢ় করে কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। হলুদ জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে হিজাব, সঙ্গে ফুলের গয়না। গয়নাটা যদিও অর্ডার করেই বানানো, পরনের পোশাকের সঙ্গে মিলিয়ে সাদামাটাও না, তবে মানানসই। আর এটুকুতেই নজর বিঁধে যাচ্ছে তাদের উপর। আর সত্যি বলতে একজন মানুষের পছন্দ দেখে বোঝাই যায় সে কতটা স্মার্ট, কতটা রুচি সম্পন্ন মানুষ। বাইরে তখন ধুমধারাক্কা গান বাজছে। সিতারা, সিমিন, সিরাত এসে তাদের তাড়া দিয়ে যায়। অন্যরাও এই রুমে আসতে চাইলে কোনো মতেই বুঝিয়ে দিয়ে গেলেন। এদিকে সন্ধ্যা পেরিয়ে মাগরিবের আজানও হয়ে গেছে। ধুমধারাক্কা গান বাজছে। চার পদ্ম ফুলের স্টেজটা জ্বলজ্বল করছে। বসার আসনের সামনে সাজিয়ে রাখা নানান রকমের মিষ্টি পানীয়, ফলসহ আরো কত কি। ফলটুল নিয়ে বানানো কত কি সাজানো। এসব মিলিয়ে 8টায় শুরু হয় হলুদের অনুষ্ঠান। সুদের বাকি ফ্রেন্ড হৈ হৈ করে নাচতে নাচতেই মাথার উপর লাল ওড়না ধরে চার বধূকে স্টেজে নেওয়া হচ্ছে। স্বর্ণ, শখ, শীতল ও ঐশ্বর্য একে একে যার যার আসনে গিয়ে বসার পর সাদা পাজামা পাঞ্জাবি পরা সায়ন, রুবাব, শুদ্ধ, অর্ক সেখানে উপস্থিত হয়। সুঠাম দেহের চার পুরুষকে যে কি চমৎকার লাগছে। তারা ধীর পায়ে যে যার স্টেজের কাছে গিয়ে দাঁড়ায়। মুগ্ধ হয়ে দেখে ব্যক্তিগত ফুলকে। গানও থেমে গেছে, থেমে গেছে হইচই। তারা বউয়ের পাশে গিয়ে না বসে দাঁড়িয়ে আছে দেখে সাফন চৌধুরী তাদের উদ্দেশ্যে বলেন। চারজনই তখন যার যার বইয়ের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি এঁটে একযোগে বলল। তাদের কাণ্ডে হাসতে লাগলো উপস্থিত সকলে। অতঃপর নতুন বররা বসার আগে সবার প্রথমে নিজেরা বউদের হলুদ ছোঁয়ালো। বউয়ের উপর সবার আগে অধিকার থাকে তার বরেরই। সেই হিসেবে দেখা যায় দুনিয়ার এত মানুষ এসে হলুদ ছুঁয়ে দিলেও আসল মানুষটারই দেয়া হয় না। তাদের হলুদ ছুঁয়ে বসলো যে যার বউয়ের পাশে। শখ মাথা নিচু করে আছে দেখে অর্ক আস্তে করে ডাকে। শখ। শখ তাকায়। অর্ক পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নূপুর বের করে বাড়িয়ে দিয়ে বলে, হলুদ ছুঁয়ে দোয়া হিসেবে কিছু একটা দিতে হয়, আমার পক্ষ থেকে এটা। শখ নেয়, মিনমিন করে বলে, আমি কিছু আনিনি। ব্যাপার না, তবে চাইলে একটু মিষ্টি খাইয়ে দিতেই পারো, আমি কিছু মনে করব না। শখ লজ্জায় জমে যায়। হাসে, কত মানুষ, সবাই তাকিয়ে আছে, মানুষটাও যাচ্ছে না, করাটা কি ঠিক হবে? শখের অবস্থা অর্ক বুঝলো, বলল, আচ্ছা সমস্যা নেই,
শখ লজ্জায় লাল হয়ে গেল। সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে স্বর্ণ আর সায়নের স্টেজ, তারপর শুদ্ধ আর শীতলের, তারপর রুবাবা আর ঐশ্বর্যের, এরপর শখ আর অর্কের। সবার স্টেজের মাঝে 3 কি 4 হাত দূরত্ব। সায়ন একটু পর তাকাচ্ছে স্বর্ণের দিকে, চোখে মুগ্ধতা। কিছু বলার আগে স্বর্ণ বলে, আশেপাশে গেস্ট আছে, বেফাস কথা বললে খুব খারাপ হবে কিন্তু। সায়ন থেমে গেল। শারাফাত চৌধুরী ও সিতারা একসাথে এদিকেই আসছে দেখে কিছু বলা হলো না আর, তবে পেটের কথা উগলাবে সময় বুঝে। এদিকে শুদ্ধ শীতলের দিকে বিরক্তির নজরে তাকিয়ে আছে। বিশেষ কায়দায় ভ্রু কুচকে ধীরে স্বরে বলে, গোসল করিস নে? গায়ে থেকে তেলাপোকা তেলাপোকা গন্ধ আসছে কেন? এই মুহূর্তে কেন বর তার বউকে শুনে শীতলের অভ্যাস আছে, তা দেখে কিছুই বলল না। তবে চুপ থাকলে কথা পেটের মধ্যে খোঁচাচ্ছে দেখে জবাব দিল। তেলাপোকার সঙ্গে ঘুমালে এমনই হয়। শুদ্ধের ভ্রুজোড়া এবার আরো কুচকে গেল। আচ্ছা, ব্যাঙাচি তাকে তেলাপোকা বলল? কত বড় সাহস! সে কিছু বলার আগে শীতল আবার বলে, কেমন লাগছে আমায়? কাছের মেয়ে রহিমার মতো। এই জন্য ঘুরে ঘুরে তাকাচ্ছেন বুঝি? শেষ কথাটা চাইলেও মুখে বলা হলো না বলে আর তাকালোই না। তবে মনে মনে হেসে নিল শীতল। এর আগেও খেয়াল করেছে, চোখে কাজল পড়লে শুদ্ধ বারবার তাকায়, দেখে চোখের কাজল পছন্দ করে বিশুদ্ধ পুরুষ, মুখ ফুটে বলবে না। সায়না স্বর্ণকে হলুদ দিয়ে শারফাত চৌধুরীর আয়োগন শুদ্ধের দিকে। সায়নের গায়ে হলুদ দিচ্ছেন সাফওয়ান ও সিরাজ চৌধুরী। মা বাবাকে দেখে শুদ্ধ থেমে গেল। শারাফাত চৌধুরী স্নেহের হাসি ছুড়েন, বিনিময়ে তারাও হাসে। সায়ন স্বর্ণকেও চোখ ভরে দেখে মন ভরে দোয়া করেছেন, এদেরও তাই করলেন। রুবা ঐশ্বর্যকেও তাই, এরপর সরকার অর্ককেও। এভাবে একে একে হলুদের অনুষ্ঠান চলতেই থাকলো। চারপাশে কত হাসি, কত মজা, কত আনন্দ। এক স্টেজে বসে আরেক স্টেজে বসা ভাই বন্ধুকেও পচালো। কামরানরা এলে তাদের কাণ্ডে সকলেই হাসতে হাসতে কাহিল। অথচ কেউ জানলই না সবার ভিড়ে বিনা নিমন্ত্রণে কেউ এখানে এসেছে। যে এক বুক কষ্ট নিয়ে ছলছল চোখে আর ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে শীতলের দিকে। দূর থেকে দেখছে এক সমুদ্র সমান তৃষ্ণা নিয়ে, বিড়বিড় করে আপন মনে বলছে, আমার ভাগের নিমন্ত্রণপত্রটা বুঝি কম পড়েছিল তাই পাঠাওনি, তাই না? তাতে কি এই জীবনে আমাকে কেউ ঘটা করে নিমন্ত্রণ করেনি, তাই বলে কি আমি আসবো না? তবুও এসেছি বেহায়ের মতো তোমাকে দেখতে। আবারও ছুটে এসেছি বাবুই পাখি। জানো, আজকের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাওয়ার আশা রেখেছিলাম। প্রতি সেকেন্ডে চাচ্ছিলাম শুদ্ধ মরে যাক, যে কোনোভাবে সে মরে যাক, সেটা আর চাচ্ছি না। এখন চাচ্ছি তুমি বেঁচে থাকো, সুখে থাকো। জানো বাবুই, যেন বোরাক চেয়েছিল কিয়ারাকে আটকে রাখতে পারেনি, এতদিনে খুব করে চেষ্টাও করেছিল। মিষ্টি কথাই না শুনলে সে ভেবেছিল ভয় দেখিয়ে হলেও নিজের কাছে রেখে দেবে, হলো না। কিয়ারা আজ সকালে সুইসাইড করেছে। সে এখন কবরস্থানের বাসিন্দা। বোরাকটাও বোধ হয় বাঁচবে না, আর তার অবস্থাও ভালো না। ডাক্তাররা আশা দিতে পারছে না। ওদের দেখে আমি এখন খুব করে চাই তোমাকে আমার হতে হবে না পাখি। আমি এটাও জানি কিয়ারা এতদিনে বেঁচে ছিল, তুমিও তাও থাকবে না। আর তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার সাহস আমার নেই। তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি ভালো থাকো। বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর। ওসব সুখটুক আমাদের জন্য মরীচিকা, বিভীষিকার মতো অভিশপ্ত। তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার মতো সাহস আমার নেই। তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি ভালো থাকো। বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের ওপর। ওসব সুখটুক আমাদের জন্য মরীচিকা, বিভীষিকার মতো অভিশপ্ত। কথাটা বলে দুপা পেছাতেই কারো বুকের সাথে ধাক্কা খায় ইয়াসির। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখে সাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। কখন এসে দাঁড়িয়েছেন খেয়াল করেনি সে। হলুদের সাজে শীতলের মুখ দেখে ভুল বসেছিল দিন দুনিয়া। তারই বা কি দোষ? শীতলের পুতুলের মতো মেকআপবিহীন স্নিগ্ধ লাজুক মুখটা দেখে নজর সরানোই দেয়। কি যে সুন্দর দেখাচ্ছে তাকে। সাদাত চৌধুরীকে দেখেও ইয়াসিরের মধ্যে হেলদোল দেখা গেল না। আরেকবার তাকালো হলুদের স্টেজের দিকে। শুদ্ধ হয়তো কিছু বলেছে দেখে শীতল লাজুক মুখে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। ইস, তার চোখের চাহনিতে স্পষ্ট শুদ্ধের প্রতি এক
রাস, মুগ্ধতা ও ভালোবাসা। সাদা চৌধুরী এবার গলা খাকারি দিয়ে আশেপাশে খেয়াল করে নিচু স্বরে বলে, তোমার সাথে কথা বলার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নেই। মানুষ যে এতটা বেহায়া হতে পারে তোমাকে না দেখলে জানতাম না। বারবার বেঁচে যাচ্ছ বড় ভাইয়ের জন্য। মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ জানো? ইয়াসির দৃষ্টি সরিয়ে তাকায় সাদাত চৌধুরীর দিকে। কদিন আগেও এ কথার বলার সাহস করতো না, করলে বুলেট ফুঁড়ে দিত বুকের বাপাশে। কোনো কালে কারো বড় বড় কথা শোনার ধৈর্য তার ছিল না। আজকাল ভালো মানুষের সংস্পর্শে এসে ধৈর্যটা বোধহয় কয়েক গুণ বেড়েছে। এতে ভালো মানুষগুলো তাকে দুর্বল ভাবতে শুরু করেছে, কিন্তু সে তো এতটা দুর্বল নয়। বারবার মুখ থুবড়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মতো শক্তি রাখে নিজের মধ্যে। সাদাত চৌধুরী তাকে কুকুর বলল। তার যে রাগ হচ্ছে না তা না, সে দু পকেটে হাত গুজে হাসলো, বলল, কুকুর খাবার পায় না বিধায় তাড়িয়ে দেওয়ার পরও মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে লাথিঝাঁটা খাই। আপনারাও আপনার কথা মতো মেনে নিলাম আমি কুকুর, তবে পেটের ক্ষুধায় আমি কাতর নাই। আমি কাতর ভালোবাসার ক্ষুধায়। আপনার ছোট কন্যা আমার বুকে বিষের ছুরি দিয়ে জঘন্যভাবে জখম করেছে। আমার আমিটাকে নড়বড়ে করে দিয়েছে। আর আগেরটার কথা বললেন, আপনার বড় ভাইয়ের জন্য আমি বারবার বেঁচে যাচ্ছি। হিসাব কষে দেখলাম ঘটনা উল্টে, বরং আপনার বাড়ির ছেলেরা আপনার ভাইয়ের কারণেই বেঁচে গেছে। নয়তো আমার আল্লাহর কসম শুদ্ধ থাকতো কবরে আজ। আমি থাকতাম এই স্টেজে আপনার মেয়ের পাশে জামাই হয়ে। আপনি হলুদ ছোঁয়াতে আসতেন আমাদের। আমি ভীষণ খারাপ, জঘন্যতম খারাপ। আমার জানে মনে দয়া মায়া খুব কম। আমার জানে মনে দয়া খুব কম। শুধু আমার ঘৃণা মায়ের জীবিত স্বামীকে পুরোপুরি ঘৃণা করতে পারি না বলেই এখনও ধ্বংসস্তূপ করিনি। নয়তো আমি ইয়াসিন খান কি করতাম, কি পারতাম, ক্ষমতার দাপটি সব দেখিয়ে দিতাম। তুমি ছাড়োনি ইয়াসির, ছাড়তে বাধ্য হয়েছ শুদ্ধ শীতল হসপিটালে। তোমার সামনে দুজন দুজনকে কবুল করেছে। তুমি দাঁড়িয়ে দেখেছ ওদের ভালোবাসার কাছে তুমি হেরে গেছ। শুদ্ধ তোমার মতো পিছন থেকে ছুরি বসায়নি, বরং সিনা উঁচু করে ভালোবাসার কথা জানিয়েছে। তুমি শুধু শুধু ঝামেলা না পাকালে এসব কিছুই হতো না। অবশ্যই ঝামেলা করেছ বলে আমার মেয়েও এক ধাপ এগিয়ে এক রাতের মধ্যে সম্পর্কের পূর্ণতা এনেছে। এখন বড় বড় কথা বললেও তুমি জানো শুদ্ধ কোন ধাতুর তৈরি। নাকা চুবানি খাইয়েছে সেটা ভুলে যাওনি নিশ্চয়। আর সেসব অপ্রকাশিত আছে, তাই থাকুক। যাই হোক, আমার ভাই মানে তোমার বাবা সারাবাত চৌধুরীর আদেশ তুমি যেন আজকে চৌধুরী বাড়িতে প্রবেশ করো, খাওয়া দাওয়া করো। যদিও তোমাকে বাড়িতে কোনো দোকানের ইচ্ছা নেই, শুধু ভাই চাচ্ছ বলে বলতে বাধ্য হচ্ছি। ভাইয়া তোমার সাথে কথা বলবে, বাড়ির গেস্ট রুমে গিয়ে ওয়েট করো। কথাটা শুনে ইয়াসির তাকায় দূরে দাঁড়ানো শারাফাত চৌধুরীর দিকে। যদিও ভেবেছিল চুপচাপ এসে দেখে চলে যাবে, কিন্তু হলো না। শারাফাত চৌধুরীর নজরে পড়ে গেছে। আর কিছুক্ষণ থাকলে শুদ্ধ কিংবা সায়নের নজরে পড়তে পারে। তারা হয়তো তার উপস্থিতি পছন্দ নাও করতে পারে, আর এজন্য হয়তো শারাফাত চৌধুরী আড়ালে ডেকে নিচ্ছেন। বাহ, কি সুন্দর ছলচাতুরি! দিন শেষে রক্তের সম্পর্কেরই জয়। ইয়াসিরকে তাকাতে দেখে শারাফাত চৌধুরীর বুকটা ধক করে উঠল। সেদিনের পর ছেলেটার সঙ্গে ওনার দেখা তো দূর, কথাও হয়নি। ছেলেটা আগেও যেমন এড়িয়ে যেত, এখনও তাই। এ জীবনে ছেলেটা হয়তো ওনাকে বাবার আসনে বসাবে না, সায়ন শুদ্ধের মতো মন ভরে বাবা বলে ডাকবে না, তবে বেঁচে থাকাকালীন তিনি তার খোঁজ অবশ্যই রাখবেন। যদি ইয়াসির একবার বাবা বলে ওনাকে ডাকে, প্রাণপণে ছুটেও যাবেন। ওনার আফসোস ভরা বুকটাতে একটাই আফসোস, ছেলেটা ওনাকে শুরু থেকে ভুল বুঝে গেল।
তবুও পাগল হোক, খারাপ হোক, রাগী হোক, বেপরোয়া হোক, ছেলেটা এখন ওনারই এবং প্রিয় মানুষটার দেয়া শেষ আমানত। এতদিন প্রচুর চেষ্টা করেছে ছেলেটাকে শুধরানোর, কিন্তু যে নিজে ভালো হতে চায় না তাকে কিভাবে ভালো বানাবেন সে? তার সঙ্গে দুটো কথা বলবেন সুযোগও দেয় না। বরাবরের মতো আজও মুখ ফুটে ডাকলেন, কিন্তু ইয়াসির পাশ কাটিয়ে মেন গেটের দিকে চলে গেল। ধীরে সুস্থে ধাপ গুনতে গুনতে গেট পেরিয়ে চোখের আড়ালো হয়ে গেল। সে যেতেই সায়ন তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধের দৃষ্টি তখন অদূরে দাঁড়ানো তার বাবার দিকে। সায়নও ঘুরে তাকালো পুনরায় বাবার দিকে। শারাফাত চৌধুরী রুমাল চোখে চেপে ধরেছিলেন। ভাবখানা এমন যে চোখে কিছু একটা পড়েছে। চোখ মুছে মুখে হাসি এঁটে স্টেজের দিকে তাকাতেই দেখেন শুদ্ধ তাকিয়ে আছে ওনার দিকে। এবারও ছেলের কাছে ধরা পড়ে পাথরের ন্যায় নিশ্চুপ হয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। বাবার অসহায় মুখখানা দেখে শুদ্ধ নজর সরিয়ে তাকিয়ে রইল মাটির দিকে। বিয়ে উপলক্ষে চৌধুরী বাড়িতে অনেক মানুষেরই সমাগম, বিদায় সেফটির ব্যবস্থাও রয়েছে, তবে নিখুঁতভাবে। ডিভিল ড্রেস আপে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু সংখ্যক মানুষ, যারা সন্দেহভাজন কাউকে দেখলেই ব্যবস্থা নেবে। ইয়াসির হয়তোবা ভেবেছিল তার আগমনের কথা চৌধুরী পুত্ররা জানবে না, কিন্তু ভুল। সে এটাও জানে না তার থেকেও দুরন্তর শারাফাত চৌধুরীর ছোট পুত্র। তারা বোকার মতো কাজ করেনি যে শত্রুপক্ষ আসবে, লুকিয়ে থাকবে, অথচ তারা খুনাক্ষরেও জানতে পারবে না। মূলত শুদ্ধ অনুমতি দিয়েছে বিধায় এই সময়টুকু থাকতে পেরেছিল ইয়াসির, এবং যে কমিউনিটি ছিল কয়েক জোড়া চোখ তারই দিকে স্থির ছিল। চারদিকে আনন্দ উল্লাসের মাঝে ইয়াসিরের আগমনে কেন জানি শুদ্ধের মনটা বিষিয়ে গেল। এতদিন শারাফাত চৌধুরীর কারণে ইয়াসিরের পাপের রাজ্যের ক্ষতি করলেও প্রাণে ছেড়ে দিয়েছিল, তার মানে এই না পূর্বের কর্মকাণ্ড মাফ করেছে, নয়তোবা কখনো করবে। সে অবশ্য ভেবেছে অনুষ্ঠানের পর এ ব্যাপারে সরাসরি কথা বলবে শারাফাত চৌধুরীর সাথে। উনি যদি ইয়াসিরকে স্বীকৃতি দেন বা নিজের কাছে রাখতে চান, রাখতে পারেন। বাবা ছেলেকে কাছে রাখবে, ভালো কথা। সেক্ষেত্রে সে শীতলকে নিয়ে অন্যত্র চলে যাবে। প্রবাদ অনুযায়ী তেলে জলে মিশে না, তাদের ক্ষেত্রেও তাই। তাছাড়া ইয়াসির শীতলের প্রতি দুর্বল জানার পরও এক বাড়িতে একসাথে থাকার প্রশ্নই আসে না। এতটা ভালো মানুষ সে না। তার তো আবার মনে বিষ রেখে মুখে মধু ঢালার মতো অভিজ্ঞতাও নেই। এখন শুধু অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা। অতঃপর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতেই রাত 1টা বেজে গেল। তবুও বিয়েবাড়ির আমেজ যেন শেষ হওয়ার নয়। রাত যত বাড়তে থাকলো আনন্দ তত দ্বিগুণ হলো। স্টেজ থেকে নেমে বাগানের মাঝখানে চেয়ার পেতে বসলো সকলে। মেহমানরাও আছে। কামরান সিতারা একটা লাল ওড়না মাথায় দিয়ে সাজলো, শীতল আর হাসান সাজলো শুদ্ধ। এরপর শুদ্ধ শীতল ঠিক যেভাবে ঝগড়া করে ঠিক সেভাবেই অভিনয় করে দেখালো। হাসানের হাতে চালাকাট আর শীতল রূপী কামরান রং ঢং করে কোমর বাঁকিয়ে দৌড়াচ্ছে, আর মুখে বলছে, আর করবো না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনও অবাধ্য হব না আপনার। এটুকু দিয়ে কামরান আর হাসানের অভিনয় শেষ হলো। এদিকে তাদের অভিনয় দেখে সকলে হাসতে হাসতে কাহিল। এরপর মাঠের মাঝখানে উঠে এলো রুবাব আর সায়ন। রুবাবের মাথায় লাল ওড়না, অর্থাৎ সে এখন শীতলের চরিত্রে, আর গম্ভীর হয়ে দাঁড়ানো সায়ন এখন শুদ্ধ। হঠাৎ রুবাব ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ালো, তারপর ওড়না উড়িয়ে দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সায়ন অর্থাৎ শুদ্ধের সামনে। হাঁপানি রুগীর মতো বুক উঠানামা করার অভিনয় করলো। তারপরে এক লাফে শানের কোলে উঠে শানের কানের 2 ইঞ্চি নিচে সজোরে কামড় বসিয়ে বলল, শুদ্ধ ভাই, আমি যদি আপনার নামে 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? এই কথাটা বলে রুবাব আরেকটা কামড় বসায় সায়নের কানের নিচে। সায়ন জবাব কি দেবে, হেরে গলায় চিৎকার দিয়ে গালি দিতে লাগলো। মধু মধু, হারামজাদা ছাড়, ও মা গো আমি শেষ, আহ আল্লাহ গো আমার গলা। সায়ন চিৎকার করতে করতে শুয়ে পড়েছে ঘাসের মধ্যে। রুবাব বসে আছে সায়নের বুকের উপর। এদিকে উপস্থিত সকলে হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। লাথি খাওয়ার ভয়ে রুবাবও উঠে পাঠিয়েছে। সায়ন রুবাবকে গালি দিতে দিতে উঠে বসলো। এটুকু দিয়ে শেষ হলো শুদ্ধ শীতলের প্রেম নিবেদন। তখনও উপস্থিত সকলেই হাসছে উচ্চ শব্দে। শুধু মিটিমিটি হাসলেও শীতল লজ্জায় রাঙা। এরপর মাঠে নামলো আজম আর স্যান্ডি। আজমের কপালে, গালে, নাকে, হাতে, পায়ে ব্যান্ডেজ, আর মাথায় সেই লাল ওড়না। আজম এখন শীতলের চরিত্রে আর স্যান্ডি আছে শুদ্ধের। সায়ন মাইক্রোফোনে সবাইকে থামতে বললে বাকিরা হাসি থামায়। নীরবতায় ছেয়ে গেল চারপাশ। তখন আজম চট করে ঘাসের উপর হাঁটুতে মুখ গুজে বসলো, কান্নার অভিনয় করলো। তখন স্যান্ডির রূপী শুদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলো, বসলো আজমের মুখোমুখি। তার কপালেও ব্যান্ডেজ। আজম তখনও কাঁদছে দেখে স্যান্ডি তার ওড়না তুলে
শীতলের চোখে মুখে দিয়ে আজলা ভরে মুখটা ধরে ভীষণ আদুরি সুরে বলে, কি হয়েছে ভেঙেছি? কাঁদছিস কেন তুই? আজম তখন চট করে স্যান্ডির কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। তারপর স্যান্ডির পিঠ খামচে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকেই চাই, মনে মনে শুধুই আপনাকে। স্যান্ডি এবার অসহায় সুরে জবাব দিল, আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে একটু শান্ত হ। এটুকুতে পুরো মাঠ থমকে গেছে। ঘুরে ঘুরে তাকাচ্ছে পাশাপাশি বসা শুদ্ধ শীতলের দিকে। মজার ব্যাপার হলো শুদ্ধের দৃষ্টি শীতলের মুখ পানে স্থির থাকলেও শীতল মাথা নিচু করেই বসে আছে। টপ টপ করে তার অশ্রু ঝরে পড়ছে তার হাতের কবজিতে। তখন সাম্য সেদিনের ডাক্তারের মতো সেজে সেখানে উপস্থিত হয়। স্যান্ডির কাঁধে হাত রেখে বড়দের মতো করে বলল। সাম্য কথা শেষ করতে আজম স্যান্ডির বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখনই স্যান্ডি তার মাথায় হাত বুলাতে বুলাতে অসহায় সুরে বলল, আমি তো তোর। প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব, চলবে? আজম অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তেই হব। হয় হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযথাতিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। এটুকুতেই যেন থমকে গেল পুরো মাঠ। তাদের অভিনয় দেখে উপস্থিত সকলেই ভেবেছিল খুব মজার কিছু হবে, কিন্তু শেষে অভিনয় দেখে ভাষা হারিয়ে ফেলেছে সবাই। বেশ কিছুক্ষণ থম মেরে পরিবেশটা পুনরায় মাতিয়ে তুললে শুদ্ধের বন্ধুরা মিলে ফানি ফানি গানে নাচলো। নাচ নাকি বাদন নাচ বোঝা গেল না, যদিও তাদের কর্মকাণ্ডে সকলেই হাসতে হাসতে কাহিল। হলুদের ডালাতে থাকা ফল মিষ্টিগুলো সকলেই কারাকারি করে খেলো। আগামীকাল বিয়ে, সারাদিন অনেক ধকল যাবে বিদায় নতুন বউদের ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছে সিরাত। ঘড়ির কাঁটা তখন 2-এর ঘরে স্থির। বড়দের তাড়া পেয়ে ছেলেরাও হৈ হৈ করে গেল সায়নের রুমে গিয়ে সকলের মধ্যে আজকেও দুষ্ট পানি খাওয়া নিয়ে হৈ হৈ বেঁধে গেল। রেড ওয়াইন দেখে আজম আনন্দের চোটে ধরতে গেলে সায়ন বলে, শুধু ধরেই দেখো, এরপরের কাহিনী পরে বলছে। আজম অসহায় চোখে সবার দিকে একবার করে তাকিয়ে সরে বসলো। ঢোক গিলল পরপর। কামরান লুকিয়ে এক চিপি আজমের দিকে দিলে সায়ন রুবাবের কোলের উপর পা তুলে দিয়ে বলল, কামরান, তোর পিছনে লাথি দিলে তুই কি রাগ করবি ভাই? এত জায়গা থাকতে পেছনে কেন ভাই? যাতে বসতে না পারিস। দিলে আসতে দিয়েন, প্রথমবার তো। তখন আজম সায়নের দিকে হাত পেতে করুণ সুরে বলল, ভাই একটু দেন না, চেটে চেটে খাবো। পরের দিন সকালবেলা, আজ 14ই নভেম্বর, আজ বৃহস্পতিবার। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি অবশেষে চলেই এলো। সকাল থেকে সকলেই ব্যস্ত। সকালের নাস্তা সেরে নিয়েছে সকলে। ঘড়ির কাঁটা তখন 10-এর ঘরে। 4 জোড়া গায়ে হলুদ লাগিয়ে গোসল করানো হবে। সিতারা তড়িঘড়ি করে 4টে সাদা লুঙ্গি রুবাবের হাতে ধরিয়ে দেয়। 4 বরকে পরে বাগানে আসতে বললেন। নতুন বউরা গায়ে হলুদের শাড়ি পরেই বাগানে তাদের জন্য অপেক্ষা করছে। গোসলের পর বিয়ের বেশে বউরা তৈরি হতে হবে, তারা যেন দ্রুত আসে। রুবাব ফোনে কথা বলতে বলতে ইশারায় বোঝালো আসছে তারা। তারপর কিছুক্ষণ কথা বলে লুঙ্গি নিয়ে উপরে যাওয়ার পথে দেখা হলো সায়নের সঙ্গে। আরেকটা জরুরি কল আসায় সে সায়নের হাতে লুঙ্গি ধরিয়ে দিয়ে কথা সারতে গেল এক কোণে। সায়ন 4টে লুঙ্গি উল্টে পাল্টে দেখে শুদ্ধের কাছে গেল, বলল, লুঙ্গি আমার দায়ক পোশাক, পরবি ভাই। ফুরফুরিয়া বাতাস ঢুকবে, ঘামচি হওয়ার ভয় নাই। শুদ্ধ কোলের উপর থেকে ল্যাপটপ সরিয়ে রাখতে রাখতে বলল, আমার অভ্যাস নাই যেহেতু রিস্ক নিতে চাচ্ছি না, তুমি পড়ো। আমারও অভ্যাস নেই, যদি খুলে যাই। গেলে গেল, তাতে কি? চট করে খুলে পড়ে গেলে ফট করে তুলে আবার কিট্টু লাগিয়ে নেবা। মুন্দ বলিসনি, তবে লুঙ্গি পরানোর বুদ্ধি কার জানিস? সম্ভবত বাবার। ওরে বাবার ঘরে বাবা। এখন যাই, বাবার সঙ্গেই মুলাকাত সেরে আসি। সায়ন আবার লুঙ্গি হাতে গেল সারাফাত চৌধুরীর কাছে। তখন 3 কর্তা ড্রয়িং রুমে বসেছিল। ওনাদের সঙ্গে কথা বলে ফেরার পথেই দেখা হলো সিতারার সঙ্গে। সিতারা ছেলের বাহুতে একটা মেরে বলল, কিরে লুঙ্গি পরতে দিলাম, পরিসনি কেন? ওই দেখো বাবা পরে বসে আসে,
কত রিকোয়েস্ট করলাম, বাবা এটা আমার বিয়ের লুঙ্গি, আমাকে দাও, দিলই না। এমন ছোঁয়া মার্কা বাবা জীবনেও দেখিনি। তোর বিয়ের লুঙ্গি তোর বাপ পরবে কেন? এ লোকের মাথা কি পুরোই গেল নাকি? সম্ভবত। কথাটা শুনে সিতারা গেলে কর্তাদের কাছে। সায়ন শুদ্ধ রুবাবের জন্য কেনা লুঙ্গি শারফাত সাফওয়ান সাদা চৌধুরী পরে বসে আছে। একে তো দেরি হয়ে গেছে, তার উপরে এরা কাহিনী শুরু করেছে। উনি এবার বেশ বিরক্ত নিয়ে খ্যাক করে উঠলেন, বললেন, ছেলেদের লুঙ্গি তোমরা পরে বসে আছো কেন? খোলো বলছি। মানে কি? কেবলই তো সায়ার লুঙ্গি এনে দিয়ে বললো বাড়ির সব ছেলেরা নাকি লুঙ্গি পরে ফটো সেশন করবে। এখনই যেন লুঙ্গিটা পরি। কখন বললো? কে বলি? সিতারা বিরক্ত নিয়ে পেছনে তাকিয়ে দেখেন আশেপাশে সায়ন নেই। বাবাদের ফাঁসিয়ে দিয়ে পালিয়েছে সে। কেমন হারে বজ্জাত ছেলে ভাবা যায়। সিতারা এবার বকতে বকতে চলে গেল বাকিদের ডাকতে। সায়ন তখন সিঁড়ির নিচ থেকে দাঁত বের করে হেসে বলল, রাগ করে না লক্ষ্মীটি, আমরাই তো। কথাটা বলে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে চলেও গেল। সিতারা শুদ্ধের রুমে গিয়ে দেখে রুবাব আর অর্ক বসে আছে। চারজনের কেউই লুঙ্গি পরবে না। এত বুঝিও লাভ হলো না। অগত্যা গতকাল রাতের সাজা পাজামা পাঞ্জাবি পরেই তারা যেতে রাজি হলো। তবে শর্ত একটা, মা চাচি বাদে বাইরের কেউ আজ গায়ে হলুদ ছোঁয়াতে পারবে না, বিশেষ করে দুঃসম্পর্কের ভাবিরা। ওদিকে মেয়েগুলো টানা রোদে দাঁড়িয়ে আছে দেখে ঘাটতারা ছেলেদের কথায় অগত্যা রাজি হতে হলো। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসার কথা বলে উনি বেরিয়ে যান। তারপর বড়রা সহ বাকি ছেলেরা সাদা পাঞ্জাবি পরে একে একে বাগানে গিয়ে উপস্থিত হয়। বড় এক একটা পীড়ার উপর দাঁড়িয়ে আছে সাদা ফুলের গহনা পরে, শখ স্বর্ণ ঐশ্বর্য শীতল। সিরাত তখন এগিয়ে এসে রুবাবের কান দেখ তো, রোদে মেয়েগুলোর মুখ লাল হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? যা গিয়ে যার যার বউয়ের পিছনে দাঁড়া। পীড়ার উপর। তারপর বউদের পেছনে দাঁড়ালো। তখন মা চাচিরা আগে বউয়ের গায়ে হলুদ লাগিয়ে সে হলুদ ছেলেদের গায়ে ছোঁয়ালেন। ভাবিরা খিলখিল করে হাসতে গেলে সীতারা বারণ করেন। এতে অনেকেই মুখ গোমরা করে দূরে সরে গেল। ঘাসের উপর সামনে সাজিয়ে রাখা ছোট্ট বড় বেশ কয়েকটা কলসে পানি ভর্তি করা, সম্ভবত 7 পুকুরের পানি, কলসের মুখে আম পাতা ডুবানো। এসব কথাকার কিসব নিয়ম কানুন কে জানে। ছেলেরা বিরক্ত মুখেও যেতে গেলে তাড়াহুড়ো করে কাজ সারতে বললেন সিমিন। আরও কিছু কাজ করার থাকলেও ছেলেগুলোর কারণে সেসব বাদই থাকলো। তারপর সেই কলসের পানি একে একে ছেলেদের মাথায় ঢালা হলো। সেই পানিতে ভিজলো ঠিক বুকের কাছে দাঁড়ানো যার যার সহধর্মিণী। অতঃপর কোনো মতে নিয়ম পালন করে ওয়াশরুমে গিয়ে ভালো করে গোসল করে নিতে বললেন সীতারা। ভাবিরা এক প্রকার খোঁচা মেরেই বললেন, গতরে দম থাকলে যার যার বউকে কোলে করে ওয়াশরুম অবধি পৌঁছে দিতে। ওনাদের বলতে দেরি সায়ন স্বর্ণকে চট করে কোলে তুলে নিয়ে এলো। যেতে যেতে ফিসফিস করে স্বর্ণের কানে কানে বলল, আর কয়েক ঘন্টা তারপর আজ পাশা খেলবো রে শ্যাম। তাকে দেখে রুবাব ঐশ্বর্যকে কোলে নিল। সেও ফিসফিস করে বলল, ভালোবাসি হলুদিয়া পাখি। তাদের যেতে দেখে অর্ক ঘুরে একবার শুদ্ধের দিকে তাকিয়ে পুনরায় তাকালো শখের দিকে। নিচু স্বরে আমতা আমতা করে বলল, উঠবি আমার কোলে? শখ লজ্জায় কাচুমাচু করলে অর্ক বলে, তাহলে আমাকে নাও। শখের ঠোঁটে হাসি খেলে গেল। তখনই এক ভাবি বলল, কি রে শখ, তোর জামাই ভয় পাচ্ছে নাকি? শখ জবাব দেওয়ার আগে অনুভব করলো সে অর্কের কোলে। চোখ তুলে বিস্ময় নিয়ে তাকাতেই দেখা মিলল হলুদ ভর্তি গালের অর্ককে। তাকে তাকাতে দেখে অর্ক নিচু স্বরেই বলল, খাও না তুমি, ওয়েট নেই বললেই চলে, ব্যাপার না, আমার কাছে গেলে 1 মাসেই। বাকি 3 জন গেলেও শুদ্ধ শীতলের মাঝে হেলদোল নেই। তখন শীতল বলল, কি হলো, কোলে নিচ্ছেন না কেন? খেয়ে খেয়ে তো কোমরে পটাশ হয়েছিস, এখন কোলে নেওয়া বললে নেওয়া যায় নাকি? শীতল চট করে ঘাড় ঘুরিয়ে বিস্ময় মরা কণ্ঠে বলে, আপনি আমাকে মোটা বললেন, এই জন্যই খেতে চাইতাম না আমি। নিজে বেশি বেশি খাইয়ে মোটা বানিয়ে এখন খোটা দিচ্ছেন, চড়বই না আপনার কোলে। তারা যাচ্ছে না দেখে বাকিরা যে যার মতো পচাতে লাগলো। তবে তারা দুজনই চুপ। সীতারা সিমিন সিরাত ভাবলেন লজ্জা পাচ্ছে, তাই ওনারা যাওয়ার জন্য জিনিস গোছাতে লাগলেন। তখনই শুদ্ধ নিচু স্বরে শীতলকে বলল, এটুকু পথ সামনে নে। শীতল মনে মনে হাসলো। সে জানতো এমন কিছুই বলবে শুদ্ধ, কারণ সে যতটুকু চেনে তার বিশুদ্ধ পুরুষের রোমান্টিকতা সব 4 দেয়ালের মাঝেই। মা চাচিদের সামনে জীবনেও কোলে নেবে না তাকে। আফসোস নেই তার উপরে আবার বাড়ি ভর্তি মানুষ। তবে এমন কিছু করতে হবে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে।
তাই তো ঘুরে দাঁড়ালো শুদ্ধের দিকে। তারপর তার হলুদ শাড়ির লাল আঁচল দিয়ে শুদ্ধের এক হাত বেঁধে হাঁটা ধরলো বাড়ির দিকে। এমন দৃশ্য সকলেই হৈ হৈ করে উঠল। খামরান সিটি বাজায়। তাদের সিটি বাজানোর সুরে সায়ন, রুবা, বরক পেছনে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে গেল। সাদা পায়জামা পাঞ্জাবি পরা আধভেজা গায়ে শুদ্ধের হাত বাঁধা শীতলের শাড়ির আঁচলে। এমন রোমান্টিক এক মুহূর্তে তারাও হৈ হৈ করে উঠল। সেই মুহূর্তে কে যেন সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বাঁধিয়া রাখিব, চোখের কাজল করিব গো তোমারে, চোখের কাজল করিব।